ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সকাল হতেই জেহব তার মাকে এবং তেকে নিয়ে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য প্রিয়ঙ্কার বাপের বাড়ি। প্রতি বছরই তিনি একবার করে হলেও সেখানে যায়, বিশেষ করে এই সময়টা মিস দেন না। প্রিয়ঙ্কা সকালের দিকে নাতনিকে নিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। প্রিয়ঙ্কা কিছুদিন নাতনির সাথেই বাপের বাড়িতে থাকবেন। তে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তিনি বাড়িতে চলে যাবেন বলে কথা হয়েছে। তে দেখতে পেল তার বাবা তাকে পরিচিত কয়েকজনের কাছে নিয়ে এসেছে। এখানকার সবাইকে সেই ছোট্টবেলা থেকে চেনে। দাদির মুখে শুনেছে বাবাকেও নাকি এরা দুজনেই পড়াশোনা শিখিয়ে এত দূর এনেছে, না হলে পরিবারের অনটনে বাবার পড়াশোনা মাঝপথে শেষ হয়ে যেত। যাদের অবদানের জন্য বাবা আজকে এখন তাদের এখানকার স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করছেন, তাই এনাদের কাছে এরা সবসময়ের জন্য কৃতজ্ঞ। ঢাকার জমজমাট নিত্যদিনের ব্যাপার। যাদের গ্রামীণ পরিবেশ ছেড়ে ঢাকায় থাকার শখ, তারা কম করে এক সপ্তাহ বাসা থেকে বের হলেই সেই শখ মেটে যাবে। জ্যামে বসে গরমে সিদ্ধ হয়ে নিশ্চিত আগে এই কথাটাই বলবে, থাক বাবু, গ্রামই ভালো। প্রিয়ঙ্কা এক সপ্তাহের মতো ভাইয়ের বাসায় থেকেছেন। এক সপ্তাহ বাদে বোগাম এসে তাকে নিয়ে গেছেন। বোগামের কাছে তে বাড়ির খবর জানতে চাইলে সে খোলাখুলি তেমন কিছুই জানায়নি, শুধু বলেছে কাই যাতে লুসির কোনো ক্ষতি না করতে পারে সেজন্যই রোজ তাকে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছে। গত এক সপ্তাহে তের জীবনে অনেকখানি বদলে গেছে। ছোটবেলা থেকে যে পরিবেশটা দেখে বড় হয়েছে, এখন সেটার থেকেও এক ভিন্ন পরিবেশে সময় কাটাচ্ছে সে। প্রিয়ঙ্কার ভাই শাহরুখ সাহেব তার স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং দুটো নাতি নাতনি নিয়ে থাকেন। শাহরুখ সাহেবের নাতনির সাথে তে এখনও তেমন মিশতে পারেনি। শাহরুখ সাহেবের নাতনি সুজি এবার একাদশ শ্রেণীর ছাত্রী, এদিকে তে এবার স্নাতক প্রথম বর্ষের, তাই তাদের বয়সের পার্থক্য তেমন একটা নেই। সুজি সবসময় নিজের ফোন নিয়ে সময় কাটায়। বাসায় কোনো কিছুতে তেমন ধ্যানজ্ঞান নেই বললেই চলে। তের সাথে অবশ্য মাঝে মাঝে দু চারটে কথা বলে। সুজির মা সম্পর্কে তে চাচি হন। চাচি তাকে যথেষ্ট সময় দেন, এতে করে তেও চাচির সাথে টুকটাক কাজকর্মে সাহায্য করে সময় কেটে যায়। সকালে নাস্তার কাজে তে তার চাচিকে সাহায্য করছিল। এমন সময় শাহরুখ সাহেবের স্ত্রী রান্নাঘরে তাদের কাজ দেখতে এলেন। তে অনেক আগে একবার শাহরুখ সাহেবের বাড়ি এসেছিল, তখন দেখেছিল তার স্ত্রী বাসার সব কাজ একা হাতে সামলাতেন। মহিলার প্রায় কথাবার্তার মধ্যেই আঞ্চলিক এবং শুদ্ধ ভাষার একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তিনি রান্নাঘরে একটি টুলে বসে বলতে লাগলেন, জানো দাদুমণি, তোমার চাচির বয়সে থাকতে আমি একা একা সব কাজ সামলাতাম। তে তখন বলল, জি দাদুমণি, ছোটবেলায় একবার এসেছিলাম আপনাদের বাসায়, তখন খেয়াল করেছি। এখন তোমার চাচিই সব করে, যদিও একজন বুয়া রাখছিলাম তারে হাতে হাতে কাজ করে দেবার লাই, কিন্তু কি আর কমু, হেও এত অনিয়ম করে যে কি বলমু। তুমি একটু তোমার চাচিরে হাতে হাতে আগায় দিও। তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তারপর ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। চাচি পরোটা চুলা থেকে নামিয়ে তেকে বললেন, দেখছো কত বেলা হয়ে গেছে, এখনো সুজিটা ঘুম থেকে উঠেনি, ওর তো কলেজে যেতে লেট হয়ে যাবে, তুমি কি একটু কষ্ট করে ডেকে দেবে? তে বলল, জি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তে চলে যেতেই শাহরুখ সাহেবের স্ত্রী বসা থেকে উঠে দাঁড়ালেন।
তারপর ছেলের বউর উদ্দেশ্য করে বললেন, শুনো বউ, ওই তেরির যতদূর পারো কাম করায় নিবা। একটা মানুষের খাওয়ান দাওয়ানো তো আর কম খরচ যায় না, তার চাইতে বরং কাম করেই খাক। শাহরুখ সাহেবের ওষুধের ব্যবসা, এই ব্যবসার মাধ্যমেই তিনি ছেলে মেয়েদের মানুষ করে ভালো করে বিয়ে শাদী দিয়েছেন। তের বাবা যে হবা ওনার কাছ থেকেই মানুষ হয়েছেন। দোকানে কম বয়সী 4-5টা ছেলে থাকায় তিনি প্রায় প্রতিটা সন্ধ্যায় বাসাতেই কাটান। তেকে দেখতে পেয়ে ডেকে এনে পাশে বসালেন। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি দাদুমণি, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না দাদু ভাই, আমার একদম কোনো সমস্যা হচ্ছে না। তের জবাবে তিনি সন্তুষ্ট হলেন। তারপর মুখে বললেন, কিছু দরকার হলে তোমার দাদু তো আছেই, তার কাছ থেকে চেয়ে নিও, সংকোচ বোধ করো না। তে মাথা নাড়ালো। তার মনে একটা কথা আছে, বলবে কি বলবে না সেটাই ভেবে পাচ্ছে না। তারপর মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে কথাটা বলেই ফেললো, দাদু ভাই, আসলে অনেক দিন তো হলো এখানে আছি, যদি একটু বাড়িতে কথা বলতে পারতাম। ও আচ্ছা, এই ব্যাপার। এই বলে শাহরুখ সাহেব তার ব্যবহৃত সেলফোনটি বের করে দিয়ে বললেন, যাও কথা বলে আসো। তে ফোন হাতে বারান্দার দিকে চলে গেল। রুমে সেই সময় শাহরুখ সাহেবের স্ত্রী প্রবেশ করলেন। কি ব্যাপার, দাদু নাতিনের মধ্যে কি কথা হচ্ছে? আর বলো না, মেয়েটার নাকি তার বাবার কথা মনে পড়েছে, বাড়িতে কথা বলবে বলছিল, এটাই বলেছে। ও, অনেকদিন তো হলো এখানে আছে, তো শুনলাম তোমার ভাগিনারও নাকি মন খারাপ। কি দরকার ছিল মেয়েদের এত পড়াশোনা করানোর? শহরে হলো এক কথা, কিন্তু গ্রামে তো এত পড়াশোনা লাগে না। শাহরুখ সাহেব খুবই হতাশ। তিনি স্ত্রীকে শহরে এনেও তার মনের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারেননি। এটা ভেবে তিনি চাপা একটা নিঃশ্বাস ছাড়লেন। তারপর স্ত্রীর উদ্দেশ্য করে বললেন, কোথায় আর বেশি পড়লো, সেবা কত হবে, বড়জোর 18-19। তাদের কথার মাঝে তে কথা শেষ করে এলো। তারপর শাহরুখ সাহেবের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, দাদু, আপনার সাথে বাবা কথা বলবে। হ্যাঁ দাও। শাহরুখ সাহেব অনেকক্ষণ সময় নিয়ে জেহবের সাথে কথা বললেন। কথা বলা শেষে তিনি মুখে হাসি ফুটিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, শুনলে তোমার ভাগিনার কথা? কি বলেছে? বলল যে মামা, তের তো সামনে অ্যাডমিশন টেস্ট, তাকে একটু কষ্ট করে নিয়ে যায়েন, না হলে মেয়েটার পড়াশোনা একদম মাঠে মারা পড়বে। শাহরুখ সাহেবের স্ত্রীর চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। একে তো তাদের এখানে তেকে বসিয়ে বসিয়ে খাওয়া, তার উপর মেয়ের ঢং দেখো, আবার নাকি পড়তেও চাচ্ছে। এরকম মেয়ে মানুষের এত কিসের শখ? তারপর স্বামীকে একটু রেগেই বললেন, খাবার দাবার হয় না, আবার এখন পড়াশোনাও লাগবে। হের বাপরাও পড়াইছেন, এখন আবার হেরও পড়াইতে হইব, এত ঠেকা কেন আমাদের? তে এই বাসার আসার পর থেকেই টুকটাক থেকে শুরু করে আস্তে আস্তে এখন প্রায় সব কাজই করতে হচ্ছে। আগে যাওয়া একটা বুয়া রেখেছিল, এখন সেটাকেও ছাড়িয়ে দেওয়া হয়েছে। এতে অবশ্য তের আফসোস করে না, খাচ্ছে দাচ্ছে, তার জন্য কাজ করতেই পারে, না হলে আরেকজনের ঘাড়ে বসে খেতে নিজের কাছেও ভালো লাগে না। তেকে ভোরবেলায় এসে সুজির মা জানিয়ে গেছে আজকে বাসায় মেহমান আসবে। তে যেন সব কাজ ঠিকঠাক সময় মতন করে রাখে। ফ্রিজ খুলে মাছ, মাংস, শাকসবজি যাবতীয় কয়েক আইটেম রান্নার কথা বলে চলে গেলেন। ছোট থেকেই বাসার সব কাজ করতে করতে বড় হয়েছে তে, যার দরুন কাজ করার অভ্যাসও পরিণত হয়ে গেছে। তাই তের সব কিছুই জানা আছে, রান্না বান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ। দুপুরের দিকে বাসায় শাহরুখ সাহেবের মেয়ে আয়ু এবং তার ছেলে মেয়েরা দুদিনের জন্য বেড়াতে এসেছে। আয়ুর মেয়ে তেকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে এর আগেও তেকে কোথাও দেখেছে। তের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করার আগেই আয়ু জিজ্ঞেস করলো, ওকে? শাহরুখ সাহেবের স্ত্রী বললেন, এটা আমাদের জেহবের মেয়ে, কিছুদিন এখানে থাকবে বলে এসেছে। তের পরিচয় শুনে আয়ু যেন চমকে গেল। তেকে ভালোভাবে উপরনিচ সবটা পরখ করে দেখলো। ও আচ্ছা, ছোটবেলায় দেখেছিলাম তো তাই চিনতে পারিনি, দেখতে অনেকটা বাবার মতো হয়েছ। উত্তর প্রতিক্রিয়া জানালো না। সে নিজেও জানে না আসলে কার মতন হয়েছে। কেউ বলে মায়ের মতন, তো কেউ বলে বাবার মতো। মনে মনে সে সবাইকে জবাব দেয়, আসলে আমি দুজনের কারোর মতোই হইনি, বরং আমি আমার মতো হয়েছি। তের ভাবনার মাঝে আয়ু বলে উঠল, কিন্তু চোখগুলো দেখতে বহু মায়ের মতন পেয়েছ। তা তুমি কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ?
আয়ুর কথা শুনে তে অবাক হয়ে গেল। এই মাত্রই তো বলল, প্রথমে চিনতে পারেনি, তাহলে কিভাবে জানলো সে এবার ভার্সিটিতে ভর্তি হবে? আয়ুর কথায় তার মেয়েও অবাক হয়ে চেয়ে রইল। তে জবাব দিল, অ্যাডমিশন টেস্টের উপর নির্ভর করবে। ও, আমাদের লিসাও তো তোমার সাথে এবার অ্যাডমিশন টেস্ট দেবে। দুপুরে লাঞ্চ শেষে সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছিল। লিসা আসার পর থেকে তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এর জন্য এমনভাবে দেখছে সেটা সেই ভালো জানে। তে লিসার সমবয়সী হওয়া সত্ত্বেও তাকে এমনভাবে তাকাতে দেখে ভিতরে ভিতরে তে বেশ অস্বস্তি বোধ করছে। এমন এক পরিস্থিতিতে আছে যার জন্য এভাবে দেখার কারণটাও সে জিজ্ঞেস করতে পারছে না। ভোরবেলা থেকে এত কাজ করার কারণে ক্লান্তিতে তে চোখ জোরে ঘুম নেমে এলো। তাই লিসার চক্ষু অগোচরে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে তে। লিসা বারান্দায় গিয়ে কাউকে একটা ফোন আনলো। ভাইয়া, একটা খবর আছে। ও পাশের লোকটার প্রতিক্রিয়া জানা গেল না ঠিকই, তবে কথার ধরনে লিসাকে বেজায় চিন্তিত করে তুলেছে। আমি এটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এরকম 2-4টে কথা বলে লিসা ফোন কেটে দিল। আয়ু আজকে চলে যাবে, তাই লিসা তেকে খুঁজছে। তেকে আজকে সারাদিনে সে একবারও দেখেনি। কেন যেন তেরও লিসাকে তেমন ভালো লাগে না। মেয়েটা তার দিকে কেমন করে যেন তাকায়। লিসার চাহনি জোরে যেন কৌতূহলের শেষ নেই। তে যতবারই সাথে থেকেছে ততবারই খেয়াল করেছে। একটা জিনিস আবার ভালোও লেগেছে, সেটা হচ্ছে লিসা আসার পর থেকে তার সাথে নিজে থেকে মিশার চেষ্টা করছে, যেটা গত 15-20 দিনে সুজি করেনি।